প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেব্রুয়ারির 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং এটা তোমাদের বোর্ডের প্রথম পরীক্ষা। তাই ভয়, উত্তেজনা, একটা আনন্দ, অন্য রকমের অনুভূতি তোমাদের অবশ্যই হচ্ছে, এটা আমি জানি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রস্তুতিও তুঙ্গে এবং প্রায় সব বিষয়ের প্রস্তুতি তোমরা গুছিয়ে নিয়েছো, নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছো। এবং তোমরা যে শিক্ষকের তত্ত্বাবধানে আছো বা বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মেও তোমরা অনেক সাজেশন পেয়েছো। ভালো ভালো অনেক ইউটিউবার আছেন যাদের পরামর্শ নিয়ে তোমরা এতদিন প্রস্তুতি নিয়েছো। তো আমি একটা ছোট্ট অনুরোধ করব তোমাদের, যে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অন্তত একবার আমার ভিডিওটা দেখো। যদি তোমাদের কাজে লাগে সেটাই হবে আমার চরমতম ভালো লাগার বিষয়। আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এবছরের মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এবং সেই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। আমি প্রথমেই বলবো কবিতা। কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। কোন কোন কবিতা থেকে, অর্থাৎ কোন কোন কবিতাগুলো তোমরা 3 নম্বর প্রশ্নের জন্য জোর দেবে। প্রথমত অসুখী একজন, 2 সিন্ধু তীরে এবং 3 হলো অস্ত্রের বিরুদ্ধে গান। এই 3টে কবিতা থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন অবশ্যই আসবে। এই 3টে কবিতার মধ্যে যে কোনো একটা কবিতা থেকে তোমরা 3 নম্বরের একটা প্রশ্ন কমন পাচ্ছ। এবং কোন কোন প্রশ্ন কমন পাচ্ছ, সম্ভাব্য প্রশ্নগুলো আমি পরে বলছি। আর গল্প থেকে 3 নম্বরের জন্য প্রশ্ন থাকবে বহুরূপী পথের দাবি এবং নদীর বিদ্রোহ। 5 নম্বরের জন্য আসি কবিতা থেকে। 5 নম্বরের জন্য কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ কবিতা হলো অসুখী একজন, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয় উল্লাস। 5 নম্বরের জন্য গল্প, আমি 3টে গল্পকে বেছে নিয়েছি। 1 জ্ঞানচক্ষু, 2 বহুরূপী, 3 পথের দাবি। তার মধ্যে জ্ঞানচক্ষু এবং বহুরূপী খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমি আসি এই প্রশ্নগুলোর বড় প্রশ্ন নিয়ে, সেগুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বরের জন্য প্রথমে আমি বললাম যে 3 নম্বরের প্রশ্ন গুরুত্বপূর্ণ। তো অসুখী একজন থেকে কোন কোন 3 নম্বরের প্রশ্ন তোমরা করবে সেটা একটু শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে যে বছরগুলো নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর বছরগুলো কিভাবে নেমে এসেছিল? দ্বিতীয় প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি কে, তার মৃত্যু না হওয়ার কারণ কি? অসুখী একজন কবিতা থেকে 3 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা। শান্ত হলুদ দেবতা কাদের বলা হয়েছে, তাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন, তাদের পরিণতি কি হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে কি ঘটেছিল, এর কারণ কি? বা এটা ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে যে রক্তের একটা কালো দাগ, রক্তের কালো দাগ কিসের প্রতীক, তা কালো কেন? এরপর আমি চলে যাচ্ছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আজ বলতে কবি কোন সময়ের কথা বুঝিয়েছেন, গানের বর্ম কেন পড়েছেন? 2 নম্বর প্রশ্ন, আমার শুধু একটা কোকিল। একটা কোকিল কি করবে, কোকিল কিসের প্রতীক? 3 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বাচিল। মানে এটা যদি আমি অল্টারনেটিভ বলি যে আমার শুধু একটা কোকিল, তার আগে আছে যে মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল। এই দুটো লাইন থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন দিতে পারে। সিন্ধু তীরে কবিতা থেকে দেখে নাও, অতি মনোহর দেশ বা তথাকন্যা থাকে সর্বক্ষণ, কন্যাটিকে সেই স্থানের বর্ণনা দাও। পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, বেথানিত হয়েছে কেশ বেশ। বেথানিত শব্দের অর্থ কি, কার কেন এমন অবস্থা হয়েছিল? 4 ইন্দ্রসাপে বিদ্যাধরী, এখানে প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। আর সর্বশেষ প্রশ্ন, চিত্রের পুতলি সমা, পুতলি শব্দের অর্থ কি, কাকে এমন মনে হয়েছে, এমন বলার কারণ কি? এই গেল তোমাদের 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমি চলে যাচ্ছি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের জন্য আমি বলেছিলাম অসুখী একজন কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ, অস্ত্রের বিরুদ্ধে গান এবং প্রলয় উল্লাস। তো প্রথমেই আমি আসি অসুখী একজন কবিতা, পাবলো নেরুদা। তো এখানে তোমাকে উৎস কাব্যগ্রন্থের নাম, অনুদিত কাব্যগ্রন্থের নাম এবং অনুবাদকের নামটাও কিন্তু মনে রাখতে হবে।
অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য এবং তার যে কাব্যগ্রন্থে কবিতাটি স্থান পেয়েছে সেটা হলো বিদেশি ফুলে রক্তের ছিটে। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্নের উত্তর যদি তুমি করে যাও তাহলে এখান থেকে যে প্রশ্নই দেখ সেই প্রশ্নের উত্তর কিন্তু এই প্রশ্নের মধ্যে ভরা থাকবে। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো তারপর যুদ্ধ এলো। ঠিক আছে, যুদ্ধ কেমন ভাবে এসেছিল, তার পরিণতি কি হয়েছিল তা কবিতা অবলম্বনে উদ্ধৃতি সহ লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন যেটা আমি বলবো সেটা হলো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে তার মৃত্যু হয়নি কেন, শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন যদি তুমি করে যাও তাহলে আমার মনে হয় না তোমার অসুবিধা হওয়ার কথা আছে। এখান থেকে যে প্রশ্নই দেখ তুমি লিখতে পারবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে আমি একটাই প্রশ্ন দেব, সেটা হলো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কাদের উদ্দেশ্যে এই আহ্বান, এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। প্রলয় উল্লাস কবিতা থেকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি। প্রলয় উল্লাস কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কবিতা থেকে আমি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, তোমরা ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। চির সুন্দর কাকে বলা হয়েছে, তার ভাঙা গড়ার প্রসঙ্গটি উদ্ধৃতি সহ আলোচনা করো। 2 নম্বর, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে, তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন। যদি এই প্রথম এবং দ্বিতীয় যে প্রশ্নটা বললাম প্রায় একই উত্তর, ঠিক আছে, প্রায় একই উত্তর। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন তুমি দেখে যেতে পারো, সেটা হচ্ছে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কে আসছেন, তার হাসির কারণ কি। ঘুরিয়ে ফিরেই কিন্তু একটাই অ্যান্সার। সুতরাং সবচেয়ে বেশি জোর দেবে আমি প্রথম যে প্রশ্নটা বললাম, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। এরপর আমি চলে যাচ্ছি গল্প থেকে। গল্পের 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলেছিলাম নদীর বিদ্রোহ। এখান থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কোন পরিস্থিতিতে নদের চাঁদের ভয় হয়েছিল। 2 নম্বর, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। কি কারণে আমোদ বোধ হয়েছিল তা লেখো। 3 নম্বর, চিঠি পকেটেই ছিল। কোন চিঠি, সে চিঠির পরিণতি কি হয়েছিল। 4 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি, সে কিভাবে তা বুঝতে পেরেছিল। আর 5 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, এই নদীর মতো এত বড় ছিল না। কোন নদীর কথা বলা হয়েছে, সে নদীর রূপ দেখে নদের চাঁদের প্রতিক্রিয়া কেমন ছিল। তো নদীর বিদ্রোহ থেকে এই 5টা 3 নম্বরের কোশ্চেন করলে তুমি আশা করি পেয়ে যাবে। এরপর আসি বহুরূপী গল্প থেকে। বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। খুব উঁচু দরের সন্ন্যাসী, কোন সন্ন্যাসীর কথা বলা হয়েছে, তিনি উঁচু দরের কেন। দ্বিতীয় প্রশ্ন হলো একটা উন্মাদ পাগল, পাগলটা কোথায় দেখা গিয়েছিল, পাগলটার চেহারা ও কার্যকলাপের বর্ণনা দাও। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো পরম সুখ কাকে বলে জানেন, কে কাকে এই প্রশ্ন করেন, বক্তা এর উত্তরে কি বলেছিলেন। 4 নম্বর প্রশ্ন, এটা আমার প্রাণের অনুরোধ, কে কার কাছে কি অনুরোধ করেছিলেন, বক্তা কি উত্তর দিয়েছিলেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, কে উপদেশ শুনতে চেয়েছিলেন এবং বিরাগীজি তাকে কি উপদেশ শুনিয়েছিলেন। তো মোটামুটি এই কটাই গুরুত্বপূর্ণ বহুরূপী থেকে। এরপর চলে যাচ্ছি পথের দাবি থেকে। গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, মৃত্যুও সেখানে ভয় প্রবেশ করিতে সাহস করে না, কে কার সম্পর্কে একথা বলেছেন এবং কেন বলেছেন। দ্বিতীয় প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুর কথা বলা হয়েছে, তবে শব্দটি বলার কারণ কি, মহাপাত্র কি উত্তর দিয়েছিলেন। তৃতীয় প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার শব্দের অর্থ কি, উক্তিটি কার, কোন প্রসঙ্গে এইরূপ উক্তি। 4 নম্বর প্রশ্ন, তিনি ঢের বেশি আমার আপনার, কে কার উদ্দেশ্যে বা কে কার কাছে বেশি আপনার, এই উক্তিতে বক্তার কোন মনোভাব ফুটে উঠেছে। এই গেল 3 নম্বরের প্রশ্ন। এবার আসে আমি গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন। প্রথমেই বলেছিলাম জ্ঞানচক্ষু। তো জ্ঞানচক্ষু থেকে প্রথম যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে,
কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। যদি এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। কেন? কারণ এই সুখের দিনটাই ছিল তপনের কাছে অলৌকিক ঘটনা, অলৌকিক দিন। সুতরাং এই প্রশ্নের বিকল্প প্রশ্ন এটা হতে পারে। তো এটাও তোমরা দেখে যাবে। দ্বিতীয় প্রশ্ন আমি বলবো যে নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। জ্ঞান চক্ষু কথার অর্থ কি? তপনের জ্ঞান চক্ষু কিভাবে খুলেছিল, অর্থাৎ এক্ষেত্রে প্রথম জ্ঞান চক্ষু খোলা এবং দ্বিতীয় অর্থাৎ প্রকৃত জ্ঞান চক্ষু খোলার বিষয়টা তোমাকে লিখতে হবে। তার মানে গোটা গল্পের জিস্ট তোমাকে এখানে টানতে হবে। আচ্ছা, তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা বলবো, সেটা হচ্ছে জ্ঞান চক্ষু গল্পে তপনের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এই গেল জ্ঞান চক্ষু থেকে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে বহুরূপী। বহুরূপী থেকে আমি তিনটে প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার, সেই তিনটে প্রশ্নই আমি বলছি। আমি বলছি না যে এই তিনটা প্রশ্নের মধ্যেই একটা তুমি কমন পেয়ে যাবে। তোমার মাস্টারমশাই বা তুমি বিভিন্ন সোর্স থেকে যে প্রশ্ন পেয়েছো সেগুলো তো তুমি অবশ্যই প্রস্তুতি নেবে। সেগুলো যদি আমার এই প্রশ্নগুলো সেই প্রশ্নের মধ্যে থেকে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না মেলে তাহলে তুমি আমার প্রশ্নটা একটু তৈরি করে যাও, এটাই আমি তোমার কাছে বলতে চাচ্ছি। তো বহুরূপী গল্প থেকে প্রথম প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার পরিচয় দাও এবং তার নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বক্তাকে, এই উক্তির মাধ্যমে বক্তা কোন সত্যের প্রতি ইঙ্গিত করেছেন। 3 নম্বর প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। ঠিক আছে, এই গেল বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে যাচ্ছি পথের দাবি। পথের দাবি থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? বা এটার অনুরূপ প্রশ্ন হতে পারে, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তা কাকে কথা বলেছেন? কোন লাঞ্ছনার কথা বক্তা বলতে চেয়েছেন? এটার আরো অথবা হতে পারে, তোমাকে জানাবো কি, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বক্তা কাকে কথা বলেছেন? কোন ঘটনার কথা মনে হলে বক্তার এরকম পরিস্থিতি হয়? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি হয়েছিল? আর কমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা আগেও এসেছে, যদি রিপিট হয়, সেটা হলো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। এছাড়াও এখান থেকে আমি আরো একটা প্রশ্ন বলতে চাই, একটু অন্য ধরনের, সেটা হলো পথের দাবি রচনায় অপূর্ব চরিত্রের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল 5 নম্বরের প্রশ্ন তোমাদের। এরপর আমি চলে যাচ্ছি প্রবন্ধ থেকে। তোমাদের জানো নিশ্চয়ই দুটো প্রবন্ধ আছে, একটা হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্তের লেখা, আর একটা রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান। তো চাইলে তোমরা যে কোনো একটা প্রবন্ধ খুব ভালো করে যেতে পারো বড় প্রশ্নের জন্য, কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাকে দুটোই ভালোভাবে পড়ে যেতে হবে। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থতা বিচার করো। দ্বিতীয় প্রশ্ন, লিপি কুশলী কাদের বলা হয়? এদের সম্পর্কে প্রবন্ধে যা জানা যায় তা নিজের ভাষায় লেখো। তৃতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া? এই পেনের জন্ম ইতিহাস লেখো। 4 নম্বর প্রশ্ন, ভালো কালি তৈরির এই ছিল ব্যবস্থাপত্র। ব্যবস্থাপত্রটি কি, কিভাবে ভালো কালি তৈরি হতো? 5 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। অথবা, এটার অথবাও হতে পারে, সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর কে? সোনার দোয়াত কলমের প্রসঙ্গ কিভাবে এসেছে? কত রকমের দোয়াত ছিল? দোয়াতের সঙ্গে সাহিত্য ও ইতিহাসের বিভিন্ন চরিত্রের যোগসূত্র কি? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু অন্য ধরনের। এছাড়া
ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। রকমারি ফাউন্টেন পেনের নাম লেখো। এই পেন কিভাবে লেখককে নেশাগ্রস্ত করে তার দু একটা দৃষ্টান্ত দাও। খুব ছোট্ট উত্তর হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। তাহলে ফাউন্টেন পেন কে আবিষ্কার করেন? এটা তো আমরা আগে পেলাম। এবং এই পেন কিভাবে বিপ্লব ঘটায় তা লেখো। এবং সর্বশেষ প্রশ্ন আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে এটা, সেটা হচ্ছে কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কোন দিনের কথা বলা হয়েছে? কলম যে খুনি হতে পারে তার দৃষ্টান্ত দাও। তো এই ছিল হারিয়ে যাওয়া কালি কলম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দুটো কি তিনটা প্রশ্ন বলছি। যারা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটা পড়ে যাবে তারা এই তিনটা প্রশ্ন একটু দেখে যেও। প্রথম প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কি? প্রসঙ্গ উল্লেখ করে ত্রিবিধ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। এই বাধা দূর করার কি পরামর্শ লেখক দিয়েছেন? আগে প্রশ্নটা ছিল বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকমের বাধা আছে, বাধাগুলি কি কি? এবার আমি একটু ঘুরিয়ে দিলাম যে এই বাধা দূর করার জন্য লেখক কি পরামর্শ দিয়েছেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। রচনা পদ্ধতির পরিচয় ও লেখকদের সীমাবদ্ধতা উল্লেখ করো। এই তিনটেই আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি চলে যাচ্ছি তোমাদের নাটক থেকে। তোমরা নিশ্চয়ই জানো নাটক থেকে একটা প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন থাকবে, একটা করতে হবে। এখানে প্রশ্নের মান 4, শব্দ সংখ্যা 125। প্রথম প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? 2, সিরাজদৌল্লা নাটকে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো, বা সিরাজদৌল্লা নাটক অবলম্বনে সিরাজদৌল্লার স্বদেশ প্রেমের বা স্বদেশ ভাবনার পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে? তাদের অভদ্রতার কোন বিষয়টি বক্তার নজরে এসেছিল? 4 নম্বর প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। বক্তা কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? এই উক্তিতে বক্তার চরিত্রের কোন মনোভাব ফুটে উঠেছে? আচ্ছা, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এটা কিন্তু আমি রিপিট করছি, প্রশ্নটা আগে এসেছে, ঠিক আছে? কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? আচ্ছা, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কার মনে কেন এই প্রতিহিংসা? বক্তা সিরাজের নবাবীর কি পরিণাম দেখতে চেয়েছিলেন? ঠিক আছে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? কোন বিষয়টি বক্তা শোনাতে চাননি? পরের প্রশ্নটা দেখে নাও, এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে। কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তার কি রকম অভিজ্ঞতা হয়েছিল? সর্বশেষ প্রশ্ন, সুদিন নয়, সুদিন নয়, বক্তা কে? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্রের মনোভাব উল্লেখ করো। এই ছিল সিরাজদৌল্লা নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমি চলে যাচ্ছি মতিনন্দীর কোনি উপন্যাস থেকে। কোনি উপন্যাসের প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, বা দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার পরিচয় দাও। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? কারণ গত বছর ক্ষিতির সিংহের চরিত্র দিয়েছিল, এবছর কোনির চরিত্র আসার সম্ভাবনা খুব বেশি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে? সে কার প্রতি কেন বিদ্রোহী হয়েছিল? তার ফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতির আগে কি নাম ছিল? প্রজাপতির অবস্থার পরিবর্তন হয়েছে কিভাবে? পরের প্রশ্ন, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। বক্তা কে? কার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? বক্তা কি জবাব দিয়েছিলেন? পরের প্রশ্ন, চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। কে কোন প্রসঙ্গে একথা বলেন? একথার তাৎপর্য কি? পরের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? পরের প্রশ্ন,
ক্ষিতিসিংহ এবং কোনি একে অপরের পরিপূরক, আলোচনা করো। বা পরের প্রশ্ন, ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত, ক্ষিতীশসিংহের এরূপ প্রতিক্রিয়ার কারণ কি? পরের প্রশ্ন, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, ক্ষিতীশ কি কথা বলেছিল, ব্যথিত হওয়ার কারণ কি? সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এর পরের প্রশ্নটা, যেটা আমি বলছি এবার। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি, উক্তির আলোকে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে? আচ্ছা, পরের প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা ট্রিপল স্টার মারতে পারো, আমার মনে হয়েছে এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা? তারপরের প্রশ্নটা দেখো, সেটাকেও তোমরা ট্রিপল স্টার মেরে রাখতে পারো। সেটা হলো, তোর আসল লজ্জা জলে, তোর আসল গর্বও জলে, তোর বলতে কার, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো। আমি কোনি থেকে আর দু একটা প্রশ্ন বলছি। সেটা হচ্ছে, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা, কোন ঘটনায় এমন হয়েছিল, এই সংখ্যার তাৎপর্য কি ছিল? কোনি থেকে সর্বশেষ প্রশ্ন, জাতীয় সাঁতারের আজ শেষ দিন, শেষ দিনের কর্মকাণ্ড ব্যাখ্যা করো। ঠিক আছে, আর একটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, সেটা হচ্ছে, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল? তো কোনি থেকে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি সবগুলোই বলে দিলাম, 3 নম্বর 5 নম্বর সমস্ত অধ্যায় থেকে বলে দিলাম। এরপর পরের ভিডিওতে আমি তোমাদের রচনা, প্রতিবেদন এবং সংলাপ থেকে গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দিয়ে দেবো।